নমস্কার, সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। আর আজ চারটে চতুষ্কোণে আমরা নজর রাখবো। লড়াইয়ে পারদ চলেছে আফগানিস্তান পাকিস্তানে। খাইবার পাখতুনখোয়ার পর এবার বালুচিস্তান সীমান্তে পাক তালিবান সেনা মুখোমুখি। লড়াইয়ের পারদ, যুদ্ধের পরিবেশে আরও পারদ চলেছে। একের পর এক জায়গায় বিদ্রোহ জোরালো আকার ধারণ করেছে। তালিবানি বিদ্রোহে এবার কি ভাঙছে পাকিস্তান? নজর থাকবে আজ চারটে চতুষ্কোণে। তার কারণ পাকিস্তানের পাল্টা নজর রয়েছে ওয়াখান করিডোরে। সব মিলিয়ে আফগানিস্তান পাকিস্তান তালিবানির সঙ্গে পাক সেনার লড়াইয়ে বহু আফগানিস্তানি নাগরিকের যেমন প্রাণ গিয়েছে, তালিবানি হামলায় নিকেশ হয়েছে বহু পাক সেনা। সব মিলিয়ে এবার খাইবার পাখতুনখোয়ার পর বালুচিস্তান ক্রমশ লড়াইয়ের যুদ্ধের পারদ চড়ছে। সীমান্তে পাক তালিবান সেনা মুখোমুখি এবং সেখানে তালিবানি বিদ্রোহে কি এবার ভাঙতে চলেছে পাকিস্তান? বোঝার চেষ্টা করবো আমরা আজ চারটে চতুষ্কোণে। একদিকে অশান্ত বাংলাদেশ আর তার পাশাপাশি আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ নতুন কি পরিবেশ পরিস্থিতি তৈরি করছে বোঝার চেষ্টা করবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি চারটে চতুষ্কোণে নিউজ রুম থেকে রয়েছেন। সত্যজিৎ, আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ যখন সেই যুদ্ধ অফিসিয়ালি লাগলো তার বহু আগে থেকেই আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং আমরা সিএনএর তরফ থেকে বারংবার সেই পরিস্থিতির কথা বলছিলাম যে তালিবান কোনোভাবেই ছাড়ার পাত্র নয়। পাকিস্তান যতই মর্টার হামলা থেকে শুরু করে নানাভাবে হামলা চালা, কিন্তু এবার খাইবার পাখতুনখোয়ার পর বিদ্রোহের আগুন সরাসরি বালুচিস্তানে পৌঁছেছে। সব মিলিয়ে সর্বশেষ কোথায় পরিস্থিতি দাঁড়িয়ে? পূর্ণ বিষয় যে তালিবান ছাড়ার পাত্র নয় এবং তালিবানকে বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এর আগে যেমন সুপার পাওয়ার যেমন রাশিয়া বা আমেরিকা তারা অনেকটাই পিছু হটেছিল, ঠিক সেই অবস্থা কি পাকিস্তানের হতে চলেছে? কারণ যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে যে সীমান্তে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তালিবানের বিদ্রোহীরা, অর্থাৎ তালিবান সেনা এবং পাকিস্তানি সেনা একদম ফেস অফ কন্ডিশনে দাঁড়িয়ে আছে মুখোমুখি। এবং অন্যদিকে কিছু আগে খবর আসছে যে খাইবার পাখতুনখোয়া বা ওয়াজিরিস্তান বা উত্তর ওয়াজিরিস্তান নয়, তার পাশাপাশি বালুচিস্তানে কিছু আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বালুচিস্তানেও একাধিক পাক সেনাকর্তা, কমপক্ষে 3 থেকে 4 জন পাক সেনাকর্তার মৃত্যুর খবর নিশ্চিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে। ফলে নির্দিষ্টভাবে যে ছবি আসছে যে খাইবার পাখতুনখোয়ায় যে অশান্ত অবস্থা, পাকিস্তানের কার্যত সেখানে কোনো ক্ষমতা এই মুহূর্তে নেই। এই প্রদেশটি হাতছাড়া হয়েছে বা হয়ে গেছে বললে হয়তো কম বলা হয়। অন্যদিকে যে ছবি আসছে যে বালুচিস্তানও বিদ্রোহের যে তুষ জ্বলছিল তা অনেকটা বড় আকার নিয়েছে এই মুহূর্তে এবং সেখানেও ব্যাপকভাবে বিএল অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা বিদ্রোহের মাঠে নেমে পড়েছে। একেবারে ত্রাহি মধুসূদন অবস্থা পাকিস্তানের। এবং এরকম একটা পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের তুলে ধরবো। সেই বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শুনেছেন এখনো পর্যন্ত যে আমাদের যে চিকেন নেকের কথা অর্থাৎ শিলিগুড়ি করিডোরের কথা বারে বারে বলা হয়, প্রায় 25 কিলোমিটার চওড়া এই করিডোরের সঙ্গে উত্তর পূর্বের রাজ্য জড়িত আমরা শুনেছি। কিন্তু পাকিস্তান যখন তালিবানের সঙ্গে পিছু হটছে, পাকিস্তান যখন একের পর এক প্রদেশে তার যে ক্ষমতা হারাচ্ছে, তখন আইএসআইয়ের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে তাজিকিস্তানের একটি বৈঠক হয় তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। সেখানে স্থির হয় যে তালিবানের যে অপর গোষ্ঠী আছে অর্থাৎ নর্দার্ন অ্যালায়েন্স, তার যে একটি অংশকে লিড করে দোস্তাম বলে একজন ওয়ারিয়ার আছেন, এই দোস্তাম যুদ্ধবাজ বলেই পরিচিত, এই দোস্তামের নেতৃত্বে একটা অংশ তাদেরকে নতুন করে নর্দার্ন অ্যালায়েন্সের এদের সঙ্গে বৈঠক করে পাল্টা কাউন্টারে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যে ছবি আমরা দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনী তারা এবং এই নর্দার্ন অ্যালায়েন্সের একটা অংশ তারা একটা অংশের দিকে এগোচ্ছে। সেটা আফগানিস্তানের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটাকে আমরা চিকেন নেকের সঙ্গে তুলনা করতে পারি, যার নাম ওয়াখান করিডর। এই ওয়াখান করিডরের অংশটা কোথায় একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেখান থেকে কারাকোরাম যে পর্বতমালা রয়েছে অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট গিলগিট বাল্টিস্তান এই অংশ থেকে যে পাক অধিকৃত কাশ্মীর তার ওপরের অংশটাই রয়েছে ইন্দিরা কোল অর্থাৎ ইন্দিরা গান্ধীর নামে এই অংশটা হয়েছিল। এবং তার পরবর্তী যে আফগান অংশটা শুরু হচ্ছে অর্থাৎ এই একটা সরু একটা লাইন মতো একটা লাইনের অংশ আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এটাকেই বলা হচ্ছে ওয়াখান বর্ডার। এর কোনো অংশে 16 কিলোমিটার চওড়া, কোনো অংশে 44 কিলোমিটার অবধি চওড়া সর্বোচ্চ। এই ওয়াখান বর্ডারের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে তাজিকিস্তান রয়েছে, উজবেকিস্তান রয়েছে, চীন রয়েছে। চীনের জিয়াং প্রদেশের সংযুক্তিকরণ হয় এই নির্দিষ্ট অর্থাৎ ওয়াখান করিডোর থেকেই এবং একই সঙ্গে ভারতের স্বার্থ জড়িয়ে আছে।
এবং পাকিস্তান তো আছেই। ফলে এই অংশে পাকিস্তান ট্যাকটিক্যালি এই অংশে তাদের ক্ষমতা যদি প্রতিস্থাপন করতে পারে, তাহলে তালিবান যেভাবে প্রতিশোধ নিচ্ছে পাল্টা পাকিস্তান অনেকটা এগোতে পারবে বলে মনে করেছে। কিন্তু এখানে একটু দুঃখের খবর পাকিস্তানের জন্য আছে, সেটা হলো এই ওয়াখান বর্ডার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে ভারতের যে এয়ারবেস, গিসার এয়ারবেস। জানি রাখি তাজিকিস্তানের মাটিতে ভারতের যে এয়ারবেস রয়েছে গিসার এয়ারবেস এবং ফারকোর এয়ারবেস। এই গিসার এয়ারবেসকে আমরা ব্যবহার করেছিলাম যখন কাবুলে সরকারের পতন হয়, তখন আমরা নির্দিষ্টভাবে বলে রাখবো যে আমাদের যে গ্লোবমাস্টার নেমেছিল এই গিসার এয়ারবেস থেকেই। এই যে ওয়াখান করিডর তার 10 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের দুটি এয়ারবেস এবং ভারতীয় সৈন্যদের সঙ্গে, ভারতীয় বায়ুসেনার সঙ্গে তাজিক যে এয়ারফোর্স তারা যৌথভাবে কাজ করে। এখানে আমাদের 8টি সুখোই, 2টো MiG-29 এবং অ্যাটাক হেলিকপ্টার রাখা রয়েছে। ফলে যদি মনে হয় যে পাকিস্তান কোনো রকম মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করছে এই অংশে, অর্থাৎ এই ওয়াখান করিডরে, সেক্ষেত্রে ভারতেরও একটা ভূমিকা থাকতে পারে বলে একটা বড় অংশ মনে করছে এবং তাজিক ফোর্স আমাদের সঙ্গেই থাকবে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্র এটাই বলছে। তার পাশাপাশি জানিয়ে রাখবো যে নির্দিষ্ট ছবি উঠে আসছে, তাতে আর একটা বিষয় তালিবানের তরফে সূক্ষ্ম একটা চাল দেওয়া হয়েছে। চালটি হলো, আমরা ছবি আকারে দেখানোর চেষ্টা করব যে তালিবানের তরফে তাদের যে বিদেশমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি, এই সিরাজ উদ্দিন হাক্কানি সম্প্রতি চীনের যিনি রাষ্ট্রদূত তার সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক করে বলেছেন যে এই ওয়াখান করিডরে আপনারা ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ চীনকে এনে এখানে সরাসরি ইনভেস্টমেন্টের অফার দিয়েছে তালিবান গোষ্ঠী এবং চীন ব্যবসাবাদে কিছু বোঝে না। অর্থাৎ ওয়াখান করিডর দখলের যে স্বপ্ন পাকিস্তান দেখছিল, তার কারণ পাকিস্তান যদি ওয়াখান করিডর দখল করতে না পারে, সেক্ষেত্রে পাকিস্তানের হাত থেকে দুটি প্রদেশ আমরা বলে দিচ্ছি, এই দুটি প্রদেশ হলো খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান। এই দুটি অদূর ভবিষ্যতে আর পাকিস্তানের হয়তো থাকবে না, সেই সম্ভাবনা তীব্রভাবে তৈরি হয়েছে। কারণ তালিবান সর্বাত্মক আক্রমণে গেছে এবং তালিবানকে ঠেকাতে না পেরে পাকিস্তান তখন ওয়াখানের দিকে অগ্রসর হয়েছে। সেই ভিজুয়াল আমরা দেখাবো স্ক্রিনে। পাকিস্তান সোলজাররা সেদিকে এগোচ্ছে, কিন্তু ওই ওয়াখান করিডোরের ঠিক পাশেই রয়েছে ভারতের দুটো এয়ারবেস। এবং তার পাশাপাশি এই সমস্ত ছবি দেখার পর যে ছবি আমাদের কাছে আসছে, আমরা বলেছিলাম দুদিন আগেই আমরা বলেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী বা সেনাকর্তা বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে প্রায় মুখ দেখা থেকে বন্ধ এই মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের প্রধানের। এবং তার কারণ একাধিক ছিল, তবে স্পষ্টত যেটা উঠে আসছে সেই ছবিটা হলো যে কি হয়েছিল গোটা বিষয়টা। একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি এই ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের যে একটা বিরাট দ্বৈরথ তৈরি হয়েছে, এই পরিস্থিতি দর্শকদের একেবারে স্পষ্ট জানাবো। তার আগে তালিবানের সঙ্গে পাকিস্তানের এই একেবারে মুখোমুখি লড়াই, এই পারদ গত কয়েক দশকের মধ্যে, এই সাম্প্রতিককালে পরিস্থিতির পেছনে মূল কারণ ঠিক কী? শুধুই কি বাণিজ্য, নাকি এর পেছনে অন্য কোনো গভীর পরিকল্পনা, চক্রান্ত, ষড়যন্ত্র রয়েছে? সত্যজিৎ, দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে আনলে। কারণ পাকিস্তান, তুমি দেখবে যে একাধিক যে আন্তর্জাতিক সংস্থা থাকে ইতিমধ্যেই আফগানিস্তানে, যেখানে অর্থাৎ এই যে পাকতিকা যে প্রদেশ, যেখানে গিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক সংস্থা দেখার চেষ্টা করছে যে কিভাবে পাকিস্তানি এয়ারক্রাফট তারা নির্বিচারে বোমা নিক্ষেপ করেছে বা সাধারণ মানুষকে হত্যা করেছে। এবং সেই জায়গা থেকে পাকিস্তান সেন্ট্রাল এশিয়াতে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত যে 5টি রাষ্ট্র আছে সাবেক সোভিয়েত বা সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যে রাষ্ট্রগুলো তৈরি হয়েছে, এই রাষ্ট্রগুলিতে আইসিস জঙ্গিদের তারা প্রতিস্থাপন করার চেষ্টা করছে। এবং পাকিস্তান সর্বত্রই যে কোনো দেশে তারা চেষ্টা করে এই ধরনের জঙ্গি কার্যকলাপ চালিয়ে, একটা নেটওয়ার্ক চালিয়ে, মডিউল তৈরি করে ক্রাইসিস তৈরি করতে এবং সেটেলমেন্টের পথে গিয়ে তারা সেখান থেকে ফান্ড বা মুনাফা তোলার চেষ্টা করে। এটা পাকিস্তানের বহুদিনের পুরনো অভ্যেস, যে বিষয়টি উঠে আসছে। এবং তালিবান যখন এই মুহূর্তে আফগানিস্তানের ক্ষমতা, এবং সাম্প্রতিক সময় তথ্য বলছে যে আফগান যে মুদ্রার যে মূল্য তা বেশ বেড়েছে, ফলে গোটা পরিস্থিতি এই মুহূর্তে পাকিস্তানের পছন্দসই নয়। ফলে পাকিস্তান চাইছে আফগানিস্তানকে অশান্ত করে তাদের যে নিজস্ব ক্ষমতা পরিচালনা করতে। এবং বলে রাখবো যে দোস্তামের নেতৃত্বে এই নর্দার্ন অ্যালায়েন্সের যে সাম্প্রতিক ফ্রন্টটা, এর সঙ্গে আগের নর্দার্ন অ্যালায়েন্সকে মিলিয়ে ফেলে চলবে না। এই নর্দার্ন অ্যালায়েন্সের সাম্প্রতিক এই যে ফ্রন্ট তৈরি হয়েছে, দুদিন আগে কাবুলের যে ভারতীয় দূতাবাসের সামনে ব্লাস্ট হয়েছিল, সেটা এই দোস্তামের নেতৃত্বে বাহিনী করেছিল, যার তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ চালিয়েছিল তালিবান কর্তৃপক্ষ। ভারতীয় দূতাবাসের সামনে তার দূতাবাসকে রক্ষা করেছিলেন।
এবং সেই অবস্থায় পাকিস্তানের তরফে যে সোলজাররা তারা এই ওয়াখান বর্ডারের দিকে বা ওয়াখান করিডোরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং প্রতিহত করার জন্য সেখানে তালিবান ফোর্স রয়েছে। এবং পাশাপাশি ওয়াকারুজ্জামানের যে তথ্য আমরা নির্দিষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব যে আমরা জানিয়েছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্দিষ্টভাবে বাংলাদেশের যে তদারকি সরকারের মুখ দেখা থেকে বন্ধ, এবং সেই তথ্য চলে আসার পরে এই সূত্র ধরে একটা জিনিস বোঝার চেষ্টা করবো, তার কারণ আমরা সিএন নিউজ রুম থেকে সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বারংবার জানিয়েছি যে পাকিস্তানের থেকে সামরিক অস্ত্র কেনা থেকে শুরু করে পাক সেনার দ্বারা প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের তরফে বারংবার একথা পর্যন্ত বলা হয়েছিল যে মিত্র শত্রু এগুলো কোনো স্থায়ী বিষয় নয়, আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের লড়াই লড়েছি ৭১-এ, আজ ২৪-২৫-এ এসে সেই পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণ নেব। আজ পাকিস্তান যখন নিজেরাই এক প্রকার বেকায়দায় পড়েছে, তখনই কি ওয়াকারুজ্জামান এটা বুঝতে পারছেন সেনাপ্রধান যে অন্তর্বর্তী সরকারের ইউনুসকে আর বেশি তার তাবেদারি করলে আখেরে পাকিস্তানের সহযোগিতা তো দূরস্থ, ভারতের সঙ্গে এই তিক্ততা আরও বাড়ায়, নিজেরা আরও বেকায়দায় পড়বে? এটা তো একদম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যার উপর তুমি ভরসা করছো সেই যদি বেকায়দায় পড়ে, অর্থাৎ পিতৃস্থানীয় পাকিস্তান এখন বিপাকে পড়েছে, এটা বাংলাদেশের বড় অংশ বুঝে গেছে এবং সেটা বুঝে যাওয়ার পরই তার অনেকগুলো সিদ্ধান্তের পরিবর্তন। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে ওয়াকারুজ্জামান সাম্প্রতিক যে ইন্টারভিউ দিয়েছেন সেখানকার একটি প্রথম শ্রেণীর পত্রিকা সেই প্রথম আলোকে, এবং সেখানে যে ছবিটা উঠে এসছে তিনি 4টি পয়েন্টকে বলেছেন যে ভারত তাদের মিত্র দেশ, অর্থাৎ ভালো প্রতিবেশী। ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে এমন কোনো কাজ করবে না যা পরস্পরের স্বার্থকে বিঘ্নিত করে, এবং বাংলাদেশের মানুষের এমন ভাবা উচিত নয় যে ভারত তাদের উপর কর্তৃত্ব ফলাচ্ছে। এতে সম্পূর্ণ এবং সরাসরিভাবে ওয়াকারুজ্জামানের এই বক্তব্য, এটা সেনাপ্রধানের বক্তব্য, সেনাবাহিনীর বক্তব্য ধরে নিচ্ছি, সামগ্রিক প্রতিফলন বলে ধরে নিচ্ছি, তাতে পরিষ্কার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে সেনাবাহিনীর একটা বড় অংশ বা সেনাপ্রধানের নেতৃত্বে বড় অংশ। তাহলে মৌলবাদী গোষ্ঠী কোথায়? তার কারণ নিহিত রয়েছে অনেক ভেতরে। কারণ আমরা বলবো যে সাম্প্রতিক সময় যেটা প্রস্তাব এসেছিল যে ইসলামিক রেভলিউশনারি আর্মি বা IRA, যেটা গঠনের জন্য হিজবুত তাহরির বা জামাতে ইসলাম এরা একেবারে ওত পেতে বসে আছে। এই IRA যদি ফর্ম হয়, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি আর্মি যদি ফর্ম হয়ে যায়, সেক্ষেত্রে গোটা বাংলাদেশের অবস্থা হবে সিরিয়ার মতো। কারণ তখন বর্তমান যে এক্সিস্টিং সেনাবাহিনী তাদের অধিকাংশ সদস্যকে হয় পালিয়ে যেতে হবে প্রাণে বাঁচার জন্য, অথবা দেশ ছাড়তে হবে। সেই পরিস্থিতি রাজ করেই সেনা প্রধান আগে থেকেই নির্দিষ্ট এই তথ্যে এসছেন যে সেনাবাহিনী দেশকে পরিচালনা করবে, এবং অভিক সেই জায়গাটায় তারা স্ট্রিক্ট থাকছেন যে সরকার নির্দিষ্টভাবে তাদের মতো করে চলুক, সেনাবাহিনী তার ভাবমূর্তি বজায় রেখে দেশকে, অর্থাৎ সেনার ওপরে যে নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা, ইউনুস গোটা বাংলাদেশের যাবতীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থাকে নিজের হাতের মুঠোর মধ্যে আনার চেষ্টা করেছিলেন, সেখান থেকে খানিকটা সরে দাঁড়িয়েছেন ওয়াকারুজ্জামান। সব মিলিয়ে এই পরিস্থিতি, এবং আজ 4টে চতুষ্কোণে একদিকে আফগানিস্তান পাকিস্তানে যেমন নজর, তেমন বেকায়দা বাংলাদেশ, পর্যুদস্ত পাকিস্তান। সব মিলিয়ে ফিরবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম 4টে চতুষ্কোণ। একদিকে তালিবানি বিদ্রোহে পর্যুদস্ত পাকিস্তান, আর অন্যদিকে পাকিস্তানের উপর ভর করে বেকায়দায় বাংলাদেশ। বদলাচ্ছে সুর, বোঝার চেষ্টা করছি। সিএন নিউজ রুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, এবং একই সঙ্গে দেবাশিস নন্দী, সত্যজিৎ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বোঝার চেষ্টা করব আজ যে এই পরিস্থিতিতে পাক আফগান সেনার এই লড়াই, আর অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানের সুর বদল, সব মিলিয়ে কি পরিস্থিতি সত্যজিৎ? পরিষ্কার দেবাশিসবাবুর সঙ্গেই আছেন, আমি সরাসরি দেবাশিসবাবুর কাছে যাব। যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হলো যে নির্দিষ্টভাবে আমরা দেখেছি সাম্প্রতিক সময় তিনজন যে পুলিশ আধিকারিক IGP পদমর্যাদার বাংলাদেশে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে 17 জনকে সরিয়ে দেওয়া হলো। এরা প্রত্যেকেই দেশের, অর্থাৎ বাংলাদেশের যে সার্বভৌমতা রক্ষার পক্ষে ছিলেন, মৌলবাদীদের বিপক্ষে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একে একে, এবং মৌলবাদী বা ইউনুস সরকারের নেতৃত্বে সরানো হচ্ছে। এবং বাংলাদেশে ইসলামিক রেভলিউশনারি আর্মির উত্থানের চেষ্টা করানো হচ্ছে। তাদের উত্থান হলে গোটা দেশ সিরিয়ায় পরিণত হবে, এবং বাংলাদেশ আর্মি কার্যত ডাস্টবিনে নিক্ষেপ করা হবে বলে একটা বড় অংশ মনে করছে। সেটা বুঝেই কি ওয়াকারুজ্জামান আগে থেকেই সাবধানীমূলক পদক্ষেপ নিলেন এবং বললেন যে সেনাবাহিনীকে নিজস্ব পথেই চলতে হবে? একদম সত্যজিৎ, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত বলি যে বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা যেভাবে দেশ চালাচ্ছেন, তারা মানে অনেকগুলো ত্রুটি রয়েছে। ত্রুটির প্রথমত যে তারা অবশ্যই আপনি যেটা বলেন যে মানে ধর্মনিরপেক্ষ শক্তিকে নির্মূল করে তারা সাম্প্রদায়িক এবং র্যাডিক্যাল যে ফোর্স, তাদেরকে নিয়ে দেশ গড়তে চাইছেন, নতুনভাবে সংবিধান পরিবর্তন করতে চাইছেন।
দ্বিতীয়ত হচ্ছে যারা বাংলাদেশের জাতীয়তাবাদীর পরিপন্থী যে শক্তি, তাদেরকে দিয়ে দেশ চালনা করতে চাইছেন। তৃতীয়ত হচ্ছে দেশ চালনা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের এবং কিছুটা সামরিক বাহিনীর, কিন্তু তদারকি সরকার না পুলিশকে গুরুত্ব দিচ্ছেন, না তাদের মতামত নিচ্ছেন, না সামরিক বাহিনী মতামত নিচ্ছেন। ফলত কি হয়েছে যে সামরিক বাহিনী বর্তমানে বুঝতে পেরেছে তদারকি সরকার তাদেরকে ভুল পথে পরিচালিত করতে চাইছে, অর্থাৎ তাদের যে গুরুত্ব জনমানুষে সেটা কমে গিয়েছে, বিশেষ করে সামরিক বাহিনী। মানে 5th অগাস্টের আগে যে সকল কোটা বিরোধী মুভমেন্ট ছিল, হাসিনা বিরোধী, সেখানে কিন্তু সামরিক বাহিনী একটা অ্যাক্টিভ ছিল। হাসিনার নির্দেশে তারা অনেকে মানে অভিযোগ করে সামরিক বাহিনীর মানে তরফ থেকে গুলি চালানো হয়েছিল। তারপরে সামরিক বাহিনী কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে। তারা দেখছে যে তারা যদি আরো অ্যাক্টিভ আইন শৃঙ্খলা রক্ষার্থে বেশি অ্যাক্টিভ রোল প্লে করে, তাহলে এই মৌলবাদী শক্তিগুলো তাদেরকে মানে সম্মান দেবে না এবং তাদের বিরুদ্ধে আক্রমণ। সত্যি তাই হয়েছে। এখন বিভিন্ন জায়গায় যেখানে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে, সামরিক বাহিনী সেখানে যায়। কিন্তু কিছু ক্লিপিংস আমি দেখেছি, সেখানে ওই বিক্ষুব্ধ ছাত্র সমাজ এবং মৌলবাদীরা পারলে কাঁধে হাত দিয়ে রয়েছে সামরিক বাহিনী। অর্থাৎ সামরিক বাহিনীর যে সম্ভ্রম, সে সামরিক বাহিনী অলরেডি হারিয়ে ফেলেছে। পঞ্চমত যেটা হচ্ছে সামরিক বাহিনী, একটা বিষয় আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন, তার পাশাপাশি ছবি আপনাকে দেখাবো, আমরা স্ক্রিনে দেখাবো যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে বা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মূল অভিযোগটা হলো রাষ্ট্রদ্রোহিতা। এক্ষেত্রে বাংলাদেশের বিদ্বজনেরা তারা নেট মাধ্যমে তাদের যে বক্তব্য ছবি তুলে ধরছেন, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে পতাকা, যার উপরে গেরুয়া পতাকাকে তোলা হয়েছিল, যেটা অভিযোগ ছিল যে জাতীয় পতাকার অবমাননা হয়েছে, সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো। তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা যেটি রয়েছে, যেটি আদতে সে দেশের জাতীয় পতাকা সেটি নয়, তার পরিবর্তে জাতীয় পতাকার পরিবর্তে সেখানে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকার আদলে একটি পতাকা এবং তার চারদিকেই রয়েছে 4 তারার ছবি। অর্থাৎ যে ছবিটির পরিপ্রেক্ষিতে জনৈক ফিরোজ আলম তিনি এই মামলা করেছিলেন রাষ্ট্রদ্রোহিতার, তাতে যে মূল ভিত্তি ছিল বাংলাদেশের পতাকা, সেই পতাকার চারদিকে রয়েছে 4 তারার ছবি। সেটি বাংলাদেশের জাতীয় পতাকা না বলে সেখানকার যে বিদ্বজনেরা নেট মাধ্যমে সোচ্চার হয়েছেন ইতিমধ্যেই। এবং আরও একটি বক্তব্য যে রাষ্ট্রদ্রোহিতার মামলা রাষ্ট্রকেই করতে হয়, ব্যক্তি করতে পারেন না। তো গোটা বিষয়টা যখন ভিত্তি এত নড়বড়ে, সেই নড়বড়ে ভিত্তির উপর চিন্ময় কৃষ্ণ দাসকে এভাবে দীর্ঘদিন আটকে রাখাটা কোথাও মৌলবাদী শক্তির প্রতিফলন বলে কি কোথাও মনে হচ্ছে? হ্যাঁ, পুরোপুরি মনে হচ্ছে। দেখুন, এই পতাকার প্রসঙ্গে বলি, 4 তারা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের পাশাপাশি 4 তারা যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে পাকিস্তান ঢুকে গিয়েছে বাংলাদেশে অলরেডি রেডিক্যাল ফোর্সের হাত ধরে। দ্বিতীয়ত, এই যে নড়বড়ে ভিত্তি বটেই, অর্থাৎ এটা মানে নড়বড়ে ভিত্তি এই কারণ আমি মনে করা হচ্ছে যে ধরো দেশদ্রোহী সিটিজেনের মামলা অবশ্যই দেশদ্রোহীদের মামলা রাষ্ট্র শক্তিকে দিতে হবে, কোনো ব্যক্তি দিতে পারে। ব্যক্তি দিতে পারে, জনস্বার্থ মামলা ব্যক্তি দিতে পারে, কিন্তু এটা পুরোটাই বিচার বিভাগের প্রহসনে পরিণত করেছে। অর্থাৎ কাউকে যদি মনে করে ফাঁসির দড়িতে আমি ঝুলিয়ে দেবো, তারপরে সুবিচার বিভাগের প্রসিডিউরে হবে, সেরকম একটা ব্যাপার হয়েছে। সাদ্দাম হোসেন যেভাবে ফাঁসি হয়েছে এরকম ভাবে। অর্থাৎ সেখানে পরিষ্কারই চিন্ময় প্রভুকে বিচার প্রক্রিয়ার মধ্য থেকে তাকে নির্বিচারে তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে। এটা একটা কৌশল মৌলবাদীকে সন্তুষ্ট করার। যে প্রসঙ্গ ধরে আগের প্রশ্নের সূত্র ধরে একটা কথা বলি সত্যজিৎরা, সেটা হচ্ছে এই যে সামরিক বাহিনী ইতিমধ্যে বুঝে গিয়েছে যে তাদের শক্তি কতটা। মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মন্ডলী তারা মন্তব্য করছেন, তাদের সহযোগী মৌলবাদীরা মন্তব্য করছেন ভারত দখল করে নেবে, তারা স্বপ্ন দেখছেন উত্তর পূর্ব ভারত তাদের দখলে চলে যাবে, ভারতকে শিক্ষা দেবে, কিন্তু প্রকৃত ক্ষমতা কতটুকু সামরিক বাহিনী সেটা সামরিক বাহিনী ভালো করে জানে। সুতরাং এই ভীতি থেকে সামরিক বাহিনী কিন্তু যেটা স্পষ্ট করেছে বার্তায় প্রথম আলো কাগজে, সেটা হচ্ছে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই এবং যেরকম সম্পর্কে ধারাবাহিকতা রয়েছে সেটা থাকুক, না হলে তারা জানেন যে যদি ভারত আক্রমণ করে তাদের পরিণতি কি হবে। এবং এই বার্তাটা দেওয়া উচিত ছিল প্রকৃতপক্ষে ইউনিসের। সামরিক বাহিনী যদিও কিছুটা আস্ফলন দেখাতে পারে কোনো দেশে, সেখানে সিভিল যে গভর্নমেন্ট তারা বন্ধুত্বের বার্তা দেয়, এখানে উল্টোটাই করছে। আমার তো বলবো এটা অনেক কি বলবো, অনেক পরিশীলী সামরিক বাহিনী বলবো। মোহাম্মদ ইউনূসের সরকারের অপেক্ষাও অনেক পরিশীলী সামরিক বাহিনী বাংলাদেশের। তারা অন্তত বাস্তবটা বোঝে কি পরিণতি হতে পারে, বাংলাদেশ অবস্থানটা কোথায়। আমি দেবারু চট করে একটা বিষয় চলে আসবো আপনার কাছে, সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়।
এবং সেটা হলো যেভাবে আমরা বারে বারে হুঙ্কার শুনি আমাদের চিকেন নেককে নিয়ে বা এই শিলিগুড়ি করিডোর নিয়ে, ঠিক তেমনিভাবে যখন তালিবানের সঙ্গে সম্মুখ সমরে ক্রমশ পাকিস্তান পিছু উঠছে, তারা ট্যাকটিক্যালি আরেকটা বিষয়কে ইস্যু করতে চাইছে, সেটা হলো ওয়াখান করিডোর। এই ওয়াখান করিডোর যেটা, যার সঙ্গে তাজিকিস্তান, পাকিস্তান, চীন সরাসরি যুক্ত, ভারতের স্বার্থ যুক্ত রয়েছে। এই ওয়াখান করিডোর, সেখানে পাকিস্তান তাদের পদাতিক বাহিনীকে মানে আর্মিকে পাঠানোর চেষ্টা করছে। সঙ্গে রয়েছে নর্দার্ন অ্যালায়েন্সের একটা বিদ্রোহী গোষ্ঠী। যদিও এই ওয়াখান করিডোরের ঠিক পাশেই রয়েছে আমাদের নিজস্ব যে ফারকুর এবং গিসার এয়ারবেস, দুটোই তাজিক এয়ারফোর্সের সঙ্গে আমরা অপারেট করি। গিসার এয়ারবেস ওয়াখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, ভারতের শক্তিশালী সেখানে ফাইটার জেটগুলো অবস্থান করছে। ফলে ওয়াখান কি পাকিস্তান হস্তগত করতে পারবে তালিবানকে কোণঠাসা করার ক্ষেত্রে? তো ভালো প্রশ্ন। দেখুন, আমি 2019 সালে তাজিকিস্তান গিয়েছিলাম, তাজিকিস্তান ন্যাশনাল ইউনিভার্সিটি তাজিকিস্তানে পড়াতে গিয়েছিলাম। সেখানে আমার ফেরার পথে ভারতীয় যে মিলিটারি বেসের কিছু অফিসার তারা ফিরছিলেন কাজাকিস্তানে, তাদের সাথে আমার কথা হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম এরকম পাকিস্তান এবং চায়নার রোলটা কি, তারা পরিষ্কার করে দিয়েছেন এটা তাজিকিস্তানে চাইনিজ গুড যায় ঠিকই, পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, কিন্তু তারা সবচেয়ে বিশ্বাস করে ভারতকে, পাকিস্তানকে বিশ্বাস করে না, চায়নাকে বিশ্বাস করে না। সবার আগে প্রতিরোধ করবে তাজিকিস্তান। এখন ভারতের বিদেশে একমাত্র বিমান ঘাঁটি রয়েছে তাজিকিস্তানে, এবং তাজিকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কের গভীরতা সেটা পাকিস্তান, চীন, চায়না জানে। এটা পাকিস্তান করতে চাইছে চায়নাকে খুশি করার জন্য। ওই এলাকায় যদি কিছু গন্ডগোল করে আফগানিস্তানের মানে উপর আধিপত্য বিস্তার করতে পারে, চীন খুশি হয়ে যাবে, এবং চায়না তাজিকিস্তান ঢোকার চেষ্টা করবে, কিন্তু সেখানে ভারতও বসে থাকবে না, তাজিকিস্তানে কিন্তু বসে নেই। আপনাকে সংক্ষেপে জানার চেষ্টা করব যে এই যে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান, এই দুটি প্রদেশই সম্ভবত পাকিস্তান থেকে ভেঙে বেরোতে চাইছে বা ভেঙে বেরিয়ে যাবে অদূর ভবিষ্যতে। তার পাল্টা হিসেবে কি ওয়াখান করিডোরে পাকিস্তান তাদের সেনা আধিপত্য দেখাতে চাইছে? এটা পাল্টা একটা পদক্ষেপ, যদিও ব্যর্থ হতে পারে। এটা তো ব্যর্থ হবেই। দেখুন, এখানে আফগানিস্তানের প্রতিরোধ করবে, তাজিকিস্তানের প্রতিরোধ করবে, পাশাপাশি ভারত তো অবশ্যই করবে। এখন বালুচিস্তানকে নিয়ে পাকিস্তানের অংশের বালুচিস্তান এবং ইরানের অংশের বালুচিস্তান এবং আফগানিস্তানের অংশের বালুচিস্তান নিয়ে একটা বৃহত্তর বালুচ স্টেট হবে, এটা দীর্ঘদিনের আন্দোলন। ঠিক, অনেক সঙ্গে ছিলেন অভিক। একটা বিষয় পরিষ্কার যে বৃহত্তর বালুচিস্তান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যে বিষয়টা ওয়াখানকে নিয়ে তৈরি হচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, ব্যর্থ প্রয়াস, যা ক্রমশ সেটা ব্যর্থ হবে পাকিস্তানের ক্ষেত্রে। এবং পাকিস্তান এবং তালিবানদের এই যুদ্ধর রেশ কত দূর, কত দিন এবং কতটা আরো জোরালো হয় সেদিকে যেমন নজর থাকবে। আজ ওয়াকারুজ্জামান যতটা সুর বদলাচ্ছেন ইউনূসের প্রতি, এই বদলটা কতটা আরো আগামী দিনে এর পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতে হবে। তার কারণ অন্তর্বর্তী সরকারের অন্দরে যখন এই বিদ্রোহ, সেই বিদ্রোহ আগামী দিনে আরো কতটা আগুন জ্বালায় দেশের অভ্যন্তরে নজর রাখতে হবে। 4:24 অনেক এই পরিস্থিতিতে অনেক তথ্য আজ যেমন পাওয়া গেল, আগামী দিনে সেই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়কে। তবে পাশাপাশি আমরা প্রত্যেক দিন বাংলাদেশের এই পরিস্থিতি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্তরে যে অবস্থানগত বিভিন্ন বদল, সেদিকে নজর থাকবে।